হাসিনা আক্তার, আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি কর্নেল মুস্তাফিজের দুই তিনটা কথার একটু জবাব দিতে চাচ্ছি। আর আমাদের ফখরুল মিলন ভাই যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লোকজন বা আওয়ামী বুদ্ধিজীবীদের কথাবার্তায় রেসপন্স করে আসলে খুব বেশি লাভ হয় না, কারণ ওরা তো আসলে ওই মুখস্থ করে আসেন গরু রচনা, কিন্তু পরীক্ষায় আপনি এখানে কোশ্চেন থেকে জিজ্ঞাসা করেন নদী রচনা, তখন সমস্যা হয়ে যায় ওনাদের জন্য। তখন এই গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে নদীর কিনারায় নিয়ে তখন দেখা যায় যে গরুটা নদীতে পড়ে যায়, তখন ওনার জন্য একটু গঙ্গা রচনা করতে সুবিধা হয়। যাই হোক, এই জন্য আমি আমাদের মল্লিক ফখরুল মিলন ভাইয়ের কথা খুব একটা রেসপন্স করতে চাচ্ছি না, তবে একটা কথা না করলেই হয়। সেটি হলো যে উনি যেমনটি বললেন যে এটা স্টুডেন্টদের যে একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং এটা আদালতে যেহেতু জাজমেন্ট হয়েছে এটা সুন্দরভাবে একটা সমাধান হতে পারত। আমি শুধু বলবো যে সুন্দরভাবে সমাধান হতে পারতো, কিন্তু আমরা যে বিবিসি বাংলার যে ভাষ্য সেখানে আমরা দেখেছি ইতিমধ্যে 150 জন নিহত হয়েছে এবং বেসরকারি হিসাব যদি করা হয় তাহলে 300 জন নিহত হয়েছে। তাহলে আপনি 300 জন ছাত্রছাত্রীর রক্তের বিনিময় এবং হত্যার বিনিময়ে আপনি একটা যৌক্তিক সমাধান কামনা করছেন বা চাচ্ছেন, এবং আপনি চাচ্ছেন যে দেশটা স্থিতিশীল আসুক এবং শেখ হাসিনা আবার সেই ক্ষমতা কন্টিনিউ করুক এবং আগে হামলা করেছে। এটা তো সরকার তো চায় যে সরকার বাঁচানোর জন্যই তো পুলিশ নামিয়েছে, আর্মি নামিয়েছে, কারফিউ দিয়েছে। জি, আমি ওই কথায় তেমন একটা রেসপন্স করতে চাচ্ছি না, কারণ এগুলো রেসপন্স করলে দর্শক শ্রোতারা হাসবে, আপনার দিকেও হাসবে যে আপনার প্রশ্নের ধরন প্লাস আমার উত্তরের ধরন থেকে হাসবে। আমি ওই একটি কথা আমাদের ফখরুল মিলন ভাই যেটা বললেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি সবসময় এই কাজ করে। তা আওয়ামী লীগ যাকে নিয়ে রাজনীতি করে, শেখ মুজিবুর রহমান, তো উনি কি স্বাধীনতা চেয়েছিলেন? ওনার যে 7ই মার্চের ভাষণের আগে উনি কি কখনো স্বাধীনতার কথা কি উচ্চারণ করেছেন? এবার 7ই মার্চের ভাষণ যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানেও কি উনি কি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? ওরা তো 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণে শেষ বক্তব্যটা কি ছিল? উনি বলেছিল জয় বাংলা, কি জিও বাংলা ও জিও পাকিস্তান, জিও বাংলা জিও পাকিস্তান। তার মানে উনি তো পাকিস্তানের অখণ্ডতা এবং পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের অখণ্ডতা মেনেই তো উনি 7ই মার্চের ভাষণটা দিয়েছিলেন। উনি 25শে মার্চ পর্যন্ত কিন্তু উনি আশায় পেয়েছিলেন টু বিকাম দা প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড পাকিস্তান। তাহলে এবং যে আপনার প্রধানমন্ত্রী যে তাজউদ্দিন সাহেবের মেয়ের যে লেখা বই এবং আমাদের যে উপ সেনা প্রধান কি যেন নাম ছিল, নামটা ভুলে গেলাম, এই মন্ত্রী খন্দকার, ওনাদের যে লেখা বই ওনারা তো বলেছে যে 25শে মার্চ ওই যে রাত পর্যন্ত এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন উনি তো বলেছিলেন, ওনার কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে নেতা আপনি আটক হয়ে যেতে পারেন, আপনি আটক হলে আপনি একটা ভাষণ দেন, আপনি অডিও ভাষণ দেন, আপনার ভাষণটা আমরা প্রচার করবো। উনি তো রিফিউজ করেছিলেন। কেন রিফিউজ করেছিলেন? কারণ উনি তো ইউনাইটেড পাকিস্তান চেয়েছিলেন, উনি তো ইউনাইটেড পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়েছিলেন। হ্যাঁ, ওনার চাওয়াটা ন্যায্য ছিল, কারণ উনি ইলেকশনে 70-এর নির্বাচন, সেই 70-এর নির্বাচন জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিলেন। তো উনি যে ইউনাইটেড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছিলেন, এটা আমি দোষের কোনো কিছু দেখছি না। কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী বুদ্ধিজীবীরা যারা দাবি করে যে ওনারাই শুধু স্বাধীনতার পক্ষের শক্তি আর অন্যরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি, আমি শুধু এই কথাটা বলে আমাদের সেই মহান নেতাকে আমি আসলে ওনাকে অবমাননা করতে চাই নাই, আমি ওনাকে অবদস্থ করতে চাই নাই, বাট আমাদের ফখরুল মিলন ভাই যেহেতু বললেন, আমি শুধু ইতিহাসটা তুলে ধরলাম। তা এখন আরেকটা হলো যে আমাদের মুস্তাফিজ যে কথাটা বললেন, এটা কিন্তু একটা যুদ্ধ। আপনি হাসিনা একটা পরের মুস্তাফিজকে আপনি জিজ্ঞাসা করলেন যে শেখ হাসিনা যদি লুকিয়ে থেকে যদি এই ধরনের একটা সংবাদ সম্মেলন করে তাহলে লাভ কি? হাসিনা একটা সামরিক বিদ্যাতে যেটা বলাই, ওয়ার স্ট্র্যাটেজিতে বলাই, লিডারের প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনোভাবে যদি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনাবাহিনী যদি জানতে পারে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তাহলে আজকেই সরকারের পতন হয়ে যাবে এবং ব্যাপক কিলিং হবে। এই কারণে হয়তো শেখ হাসিনাকে হয়তো বলা হয়েছে অথবা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করেন এবং আপনার প্রেজেন্স আপনি হাজির করেন। আপনি দেখেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, উনি কিন্তু আগেই ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছিলেন,
কিন্তু তাকে আটক করেছে কিন্তু ক্ষমতাচ্যুতির আরো প্রায় এক মাস পরে ইঁদুরের গর্ত থেকে আছে। কিন্তু উনাকে যখন বাগদাদ দখল করে নেওয়া হলো তারও 15 দিন আগে কিন্তু উনি লুকিয়ে গিয়েছিলেন। কিন্তু উনার কিন্তু বিভিন্ন জায়গায় ছবি এবং একই টাইপের সাদ্দামের যে প্রতিকৃতি বিভিন্ন জায়গায় হাজির করা হতো, মানে অ্যাজিজ সাদ্দাম ইজ প্রেজেন্ট। কর্নেল গাদ্দাফিকে যখন ধরা হলো, কারণ কর্নেল গাদ্দাফিকে যখন হত্যা করা হলো, এর আগেও কিন্তু কর্নেল গাদ্দাফির কিন্তু বিভিন্ন ছবি বা বিভিন্ন ভাষণ দিয়ে বিভিন্ন জায়গায় তার উপস্থিতিটা আনা হচ্ছে। তা আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে চলে গিয়েছে, দ্যাট হ্যাজ টার্নড ইনটু আ সিভিল ওয়ার। এটা তো একটা যুদ্ধ হচ্ছে। কারণ যুদ্ধ না হলে আপনি কারফিউ আনলেন কেন? কারফিউ কিন্তু আমাদের পুলিশের ফৌজদারি কার্যবিধিতে, আমাদের ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কারফিউ বলে কোনো শব্দ নেই। আমাদের 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 সংবিধানে নাই, আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই। কারফিউ আছে কোথায়? কারফিউ আছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। সেখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারই কিন্তু এইটি করেছিল যখন উনি ওনার লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যে দুর্ভিক্ষের দিকে যাচ্ছিল, খাদ্য ক্ষুধামজাত হচ্ছিল, লোকজন নাকে মারা যাচ্ছিল, তখন উনি এই আইনটা পাশ করেছিলেন ওনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। স্পেশাল পাওয়ার একটা 24 ধারাতে ওখানে কারফিউ কথা বলা হচ্ছে। কারফিউটা কি? কারফিউটা বলা হচ্ছে, কারফিউটা দেওয়া হলো সন্ধ্যার পরে। ইউজুয়ালি যদি কোন একটা দেশে যদি পরিস্থিতি খারাপ হয়, আইন শৃঙ্খলা ডিটারেট করে, তাহলে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য রেসিডেন্টদেরকে বলা হয় যে তোমরা সন্ধ্যার পরে বাইরে আসবেন। এটার বাংলা মিনিং হচ্ছে সান্ধ্য আইন। ইউজুয়ালি ডে টাইমে কিন্তু কারফিউ দেওয়া হয় না আনলেস ইট ইজ সো এমার্জেন্সি। তা আমার তো তার মধ্যে শেখ হাসিনা তো যুদ্ধ ডিক্লেয়ার করে দিয়েছে। আমাদের কর্নেল ওই যে মুস্তাফিজ সাহেব সামরিক ব্যাকগ্রাউন্ডে নিয়ে, আপনি যখন যুদ্ধ ডিক্লেয়ার হয় তখন সেনাবাহিনীর পক্ষ থেকে যখন এমার্জেন্সি দেওয়া হয় বা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন কিন্তু কারফিউ প্রশ্ন আসে। কারফিউ মানে কিন্তু একটা রেস্ট্রিকশন, একটা ব্যান। কারফিউ হচ্ছে সাধারণত আদালত থেকে দেয়। আদালত যে বিভিন্ন লোক জামিন দেয়, এটা কিন্তু এক ধরনের কারফিউ, এক ধরনের ব্যান। কিন্তু সাধারণত এক্সিকিউটিভের পক্ষ থেকে কিন্তু জনগণের উপরে কারফিউ দেওয়া হয় যদি আনলেস এটা যদি এমার্জেন্সি বা যুদ্ধ অবস্থা না। তা আমার দেশ কি যুদ্ধ অবস্থায় এসেছে? তার মানে শেখ হাসিনা নিজের সরকার থেকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তিনি কারফিউ দিয়েছে। আরেকটি কথা আমাদের ওবায়দুল কাদের কি বলেছেন, শুট অ্যাট সাইট। শুট অ্যাট সাইট কোনো লিগ্যাল টার্মিনোলজি না। শুট অ্যাট সাইট আমাদের কোনো ফৌজদারি কার্যবিধি, আমাদের যে প্রচলিত আইন, আমাদের যে সংবিধান, কোথাও কিন্তু শুট অ্যাট সাইট নেই। বাট শুট অ্যাট সাইট সারা বিশ্বে ব্যবহার করে কখন? এটাও কিন্তু একই অবস্থায় এমার্জেন্সি অথবা যদি যুদ্ধ বেঁধে যায় ইন দ্য ওয়ার টাইম, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দেওয়া হয় যে তুমি শত্রুকে দেখার সাথে সাথে গুলি করবে। কারণ সেনাবাহিনীকে যে ট্রেনিংটা দেওয়া হয়, যে একটা গুলি একজন এনিমিকে তুমি হত্যা করবে, তোমাকে আমি ডাবল গুলি দিব, তোমাকে গুলি আমি একটা দিব, তুমি এমন ভাবে টার্গেট করবা এন্ড ইউ বি কিল। কিন্তু পুলিশকে যে ট্রেনিং দেওয়া হয় সারা বিশ্বে, পুলিশকে একটা অ্যামুনিশন দেওয়া হয় কাউকে হত্যা করার জন্য না। বলেছে ইউ উইল গেট এ অ্যামুনিশন বাট ইউ উইল নট গেট এনি ম্যান। তার মানে তোমার কাউকে হত্যা করার কথা কিন্তু বলা হয়। এখন এই যে শুট অ্যাট সাইট যেটা বলা হচ্ছে, এটা একটা পলিটিক্যাল জার্গন। শুট অ্যাট সাইট হচ্ছে পুলিশ আইনে যেটা আছে, গুলি করার যে নিয়ম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে নিয়ম, পিসিবি যে নিয়ম, সেনাবাহিনীর নিয়ম কিন্তু একইভাবে ফলো করতে হবে। হাসিনা আক্তার আপনার মাধ্যমে যারা দায়িত্ব আছে, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি বা সেনাবাহিনী, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ওবায়দুল কাদের সাহেব শুট অ্যাট সাইট বলেছে, আর আপনি গুলি করে মানুষকে হত্যা করবেন, আপনার কিন্তু ফাঁসি হবে। এবং এই শুট অ্যাট সাইট এবং কারফিউর আদেশটা কে দিয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারদেরকে আমি বলবো, আপনারা সরকারের কাছ থেকে এটা লিখিত আদেশ দিন। আদালত কিন্তু আপনি গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন। আপনার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনাকে জেনোসাইডের অভিযোগে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। এবং আমাদের বাংলাদেশে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি রেডি আছে, আইনও আছে, শুধুমাত্র বিচারক পরিবর্তন হবে। আপনার কিন্তু গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু এই সমস্ত ডেপুটি, এই সমস্ত পুলিশ কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আপনার আদেশ দিয়েছে, আপনারা দয়া করে সরকারের কাছ থেকে লিখিতভাবে আদেশটা দিন। আদালত কিন্তু আপনারা গণহত্যার কারণে, জেনোসাইডের কারণে আপনাদের কিন্তু মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। এটি হলো একটা ইস্যু। দুই ইস্যু হচ্ছে এই যে আপনি যে প্রশ্নটি করলেন, আরেকটি কর্নেল মুস্তাফিজের আরেকটি কথা আপনি বলুন। কর্নেল মুস্তাফিজ যেটা বলেছে যে এই যুদ্ধ যদি 3 মাসও চলে আমাদের কন্টিনিউ করা উচিত। কর্নেল মুস্তাফিজ, আমার ধারণা যে 3 মাস যাবে না, এটা আমার ধারণা। আপনি হয়তো ঘুম থেকে উঠে হয়তো শুনতে পারেন যে শেখ হাসিনা
সত্যি সত্যি পালিয়েছে এবং ওখান থেকে উনি পদত্যাগপত্র দিয়েছে। আর যদি দৈবাৎ কারণে বা আমাদের যদি অ্যানালাইসিস ভুল হয়ে থাকে, তাহলে আপনি অপেক্ষা করেন রিজার্ভ আছে $3 বিলিয়ন। রিজার্ভ আছে $3 বিলিয়ন। $3 বিলিয়ন শেষ হয়ে শ্রীলঙ্কা হতে লাগবে 3 মাস, এবং $9.26 বিলিয়ন ডিউজ আছে, পাওনা আছে। আপনি যখন পাওনা টাকা পরিশোধ করবেন না, তখন আলটিমেটলি পাওনা টাকা আপনি আরো কিছুদিন খরচ করতে পারবেন। আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিসেম্বর পর্যন্ত যাবেন, তারপরে টোটাল ইকোনমিটা জয় বাংলা হতে হবে। জয় বাংলা হলে এই যে ছাত্রদের যে আন্দোলন, এইটা যে ক্ষোভ, এর সাথে তখন কৃষক শ্রমিক জনতা, মানুষ যদি না খেয়ে থাকে, কর্নেল মুস্তাকিম 24 ঘন্টা আপনি না খেয়ে থাকতে পারেন। আপনি তো সেনাবাহিনীতে ট্রেনিং করেছেন, আপনার সাথেও আমি 2 বছর বিএমএতে ট্রেনিং করেছি। তো আমরা যখন 7 দিনের জন্য আমরা ট্রেনিং এ যেতাম, ওই 24 ঘন্টা যখন আমরা ওই যে বনে যখন ট্রেনিং করেছি, আর না খাওয়ার পরে তখন মনে হতো ওখানে পশুর মাংস যদি আমাদেরকে সামনে এনে দেওয়া হতো, তখন মনে হতো এই খাবার খুবই তৃপ্তিদায়ক। কারণ এটা ক্ষুধার যে কষ্ট, আপনি 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন, আপনি 48 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন, আপনি কিন্তু 72 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। সো এই সরকার, আমার কাছে যেটা মনে, ক্লিনিক্যালি ডেথ। সরকার ক্লিনিক্যালি ডেথ, পলিটিক্যালি ডেথ। এখন ডাক্তার কখন ডিক্লেয়ার করবে যে আপনাদের লাশটা নিয়ে যাবে? আপনি যে পরের প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা কথা বলে, আমার সাথে মারুফ কলিগ জয়েন করেছিল আরো 3-4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে। তখন উনি বলেছিল যে পররাষ্ট্রমন্ত্রী এক সাংবাদিককে বলেছে যে ওনাদের উপর হামলা হতে পারে, মানে মন্ত্রীদের উপরে হামলা হতে পারে, এমন একটা ওনারা আশঙ্কা করছেন। তো এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, আপনি যেটা পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীকে পিটার হাস জিজ্ঞাসা করেছে, আপনারা তো আমাদেরকে ভিডিও দেখালেন আপনাদের সরকারের পক্ষে যে অংশটা দেয়, কিন্তু আমরা তো যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সেগুলো তো আপনারা দেখাচ্ছেন না, যেটা ছাত্রদের বা স্টুডেন্টদের একটা বৈধ আন্দোলন, কিভাবে আপনারা হত্যা করেছেন, কিভাবে হেলিকপ্টারতে আপনারা বোম্বিং করেছেন, আপনারা গ্যাস গান দিয়েছেন, এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেন নাই। তবে হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী ওই কথা বলেছেন, কারণ তারা ধারণা করছে, কারণ শেখ হাসিনা যদি পালিয়ে থাকে আক্ষরিক অর্থে, অথবা বাংলাদেশে যদি কোথাও সে লুকিয়ে থাকে, এটা তো পররাষ্ট্রমন্ত্রী তো জানবে। এই কারণে পররাষ্ট্রমন্ত্রী হয়তো অ্যাডভান্স ধারণা করছে যদি শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়। কারণ শ্রীলঙ্কায় কিন্তু সরকার কিন্তু এত মানুষকে খুন করে না, এত মানুষকে কিন্তু ঘুম করে না। এখন মানুষের এত ক্ষোভ, আমি তো মনে করি যে এটা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এটা যে কিভাবে হ্যান্ডেল করবে, আমার কাছে তো মনে হবে যে 7 দিন বা 15 দিন পুরা বাংলাদেশ মানে আইন, মানে কোন আইন কানুন সবাই নিজের হাতে নিয়ে নেবে। এই ক্ষেত্রে হয়তো পররাষ্ট্রমন্ত্রী ধারণা করছে যে উনিও হয়তো এই ধরনের আক্রমণের শিকার হতে পারে। কারণ প্রধানমন্ত্রী যদি পালিয়ে যেয়ে থাকে, তাহলে তো অন্যদের অবস্থা কি হবে সেটা আমি আর এই 1 ইয়ার আমি বলতে চাচ্ছি না। যেটা হবার সেটা আমরা হয়তো শ্রীলঙ্কাতে দেখেছি, হয়তো ওইরকম কোনো কিছু হবে। মানে আপনাদের বলতে ঢাকার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যে বলেছেন যে দেশে চিরুনি অভিযানের কথা, সেটা একটু শুনতে চাই যে কি অভিযান এবং আপনি যেটা বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পুলিশের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হয়েছে, এবং আমাদের আত্মীয় স্বজন অনেকে ফোন করে বলছে, বন্ধু বান্ধব বলছে যে বাসায় বাসায় পুলিশ যাচ্ছে এবং অনেককে ধরে আনা হচ্ছে, এবং যারা বিএনপি জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে আটক করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে ধরে আনতে, তাদের সম্পর্কে ইনফরমেশন দিলে বা তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে পুলিশের পক্ষ থেকে। তা আমি তো বিজ্ঞ আলোচক দল এবং আমাদের অ্যাঙ্কর, আমি তো দেখতে পাচ্ছি 25শে মার্চে যে পরবর্তী 2-3 দিনের যে ঘটনা বা 1 সপ্তাহের যে ঘটনা, সেটারই আমি প্রতিকৃতি এবং প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি একজন সাবেক পুলিশ সদস্য, আমি একজন আইনজ্ঞ হিসেবে, আমি সাবেক সেনা সদস্য হিসেবে, আমি এই সমস্ত পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আইন অনুযায়ী কাজ করেন। এবং যারা স্টুডেন্ট, যারা আন্দোলন করছে, বিএনপি জামাত সহ 62টা দল যারা আন্দোলনে আসছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি, পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা সেনাবাহিনী আপনাকে যেভাবে গুলি করছে, হত্যা করছে, আপনারও কিন্তু হত্যা করার অধিকার আছে। আমি এই সমস্ত আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটু আইনি রেফারেন্স দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দণ্ডবিধি,
আমাদের দণ্ডবিধি 76 থেকে 95 পর্যন্ত বিভিন্ন সেকশনে বলা হচ্ছে আপনি যদি সরল বিশ্বাসের গুড ফেথ কোন কাজ করেন বা সেটা যদি অপরাধ হয় তাহলে আপনার এটা কোনো অপরাধ না। কিন্তু সরল বিশ্বাসে আপনাকে বলা হচ্ছে কোনো যদি আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে সেটা অপরাধ না। কিন্তু এখানে আবার এক্সাম্পশন দেওয়া আছে সেকশন 94 এ বলেছে আপনি মৃত্যু ঘটাতে পারবেন না। তার মানে আমার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনাবাহিনী আপনি ডাউট নিবেন যে সরল বিশ্বাসে আমি মনে করেছিলাম যে উনি সন্ত্রাসী, উনি বিএনপি জামাতের বড় নেতা, ওনার কাছে বম আছে, আপনাকে আটক করতে বলেছে, আপনাকে কিন্তু হত্যা করতে বলে নাই সেকশন 94 এ। এটি হচ্ছে সরল বিশ্বাস। এখন আসেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আমার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি এবং সেনাবাহিনী এটা একটা কমন টার্ম যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এবং আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করতে যে আমার দুই পক্ষে গোলাগুলি হয়েছে, শত্রুপক্ষ মারা গিয়েছে বা আদার্স পক্ষ মারা গিয়েছে, আমি এই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স কখন অ্যাপ্লাই করতে পারবেন? আপনার দণ্ডবিধি 105 থেকে 106 পর্যন্ত বিভিন্ন সেকশনে বলা আছে। আপনাকে বলেছে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আপনি যে পরিমাণ আক্রমণে অ্যাপ্রিহেন্ড করবেন, মানে যে পরিমাণ আক্রমণ আপনার উপর আসতে পারে, আপনি শুধুমাত্র ওই পরিমাণ আক্রমণ আপনি প্রতিহত করার জন্য আপনি আইনি অ্যালাউড। আপনার উপর যদি এমন কোন আক্রমণ আসে যদি আপনি প্রতিহত না করেন তাহলে আপনার মৃত্যু হতে পারে, তাহলে আপনি তার মৃত্যু ঘটাতে পারেন। এই আইন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর জন্য না, এই আইন সবার জন্য, আমজনতা সবার জন্য। এবং আপনি 6টি ক্ষেত্রে হাসিনা আক্তার, আপনি 6টি ক্ষেত্রে আপনি যে কারো মৃত্যু ঘটাতে পারবেন। তার মানে আন্দোলনকারীরা যদি চায় পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি এবং সেনাবাহিনী তার মৃত্যু ঘটাতে পারবে 6টা ক্ষেত্রে। আপনাকে আমি বলি, যদি কোনো আন্দোলনকারী যদি মনে করে যে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা সেনাবাহিনী তাকে গুলি করতে পারে, হত্যা করতে পারে বিনা কারণে, এবং সে যদি প্রতিহত না করে তাহলে তাকে হত্যা করে ফেলবে, তাহলে ওই আন্দোলনকারী যিনি বৈধ আন্দোলন করছেন তিনি যদি ওই পুলিশ সদস্য বা সেনা সদস্যকে ধরে প্রকাশ্যে হত্যা করে, এবং সেটা আমাদের দণ্ডবিধি 100 ধারাতে লিগালাইজ করা আছে, এবং যদি ওই টিমে একের অধিক থাকে তাহলে 3 জন বা 4 জন 5 জন যাই থাকুক না কেন সবাইকে হত্যা করা লিগালিটি আমার দণ্ডবিধি 100তে দেওয়া আছে। আরেকটি হচ্ছে জিবিএইচ, গ্রেভিয়াস বডিলি হার্ম। যদি কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ যেভাবে আমরা ভিডিওতে দেখছি আন্দোলনকারীদের উপর পিটাচ্ছে, মারছে, এটা একটা গ্রেভিয়াস বডিলি হার্ম, এরকমও যদি হয় তাহলে আন্দোলনকারী যে পুলিশ সদস্য বা যে ছাত্রলীগের সদস্য এই কাজ করছে তারও মৃত্যু ঘটাতে পারে। 3 নম্বর হচ্ছে রেপ। যদি কোনো মেয়ের উপরে কোনো শ্লীলতাহানি বা রেপ করার চেষ্টা করে তাহলে যিনি এই কাজ করবেন বা করার চেষ্টা করবেন তার মৃত্যু ঘটাতে পারে। 4 নম্বর হচ্ছে আনন্যাচারাল লাস্ট। আনন্যাচারাল লাস্ট বা অপ্রকৃতিস্থ যৌন কামনা, সেটি আমি এখানে আলোচনা করলাম। আপনি আমাকে একটু বলতে দেন এখন আইনের কথা। আমার আন্দোলনকারীদের এটা জানার দরকার, এবং যারা এইগুলো করছে ওদেরও জানার দরকার। এবং আরেকটি আরো 2টি পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে যদি কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশ বা ছাত্রলীগ যদি কাউকে গুম করে এবং যদি তাকে অপহরণ করে, এবং যদি ওই অপহরণ যাকে করা হয়েছে সে যদি বুঝতে পারে যে তারা অপহরণকারী এবং তাকে 24 ঘন্টার ভিতর থানায় সোপর্দ করা হয়নি, 24 ঘন্টার ভিতর না, অনতিবিলম্বে থানায় সোপর্দ করা হয়নি, এবং 24 ঘন্টার ভিতর তাকে আদালতে উপস্থাপন করা হয় না, এটি যাকে ধরে আনা হয়েছে সে যদি এটা বুঝতে পারে তাহলে যিনি তাকে আটক করে রেখেছে তার মৃত্যু ঘটাতে পারবে। সর্বশেষ যে পয়েন্ট, যদি কোনো পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যদি কাউকে এই আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে আটকায় রাখে এবং সেটি যদি 24 ঘন্টা অতিক্রম হয়ে যায়, এটাকে বলে রংফুল কনফাইনমেন্ট, তাহলেও কিন্তু তার মৃত্যু ঘটাতে পারবে। আমি আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে কিন্তু এই আইনে ক্ষমতা দেওয়া হচ্ছে। আপনাকে যদি এইভাবে হত্যা করতে আসে, আপনাকে যদি গ্রিভিয়াস বডিলি হার্ম করে, তাহলে সেখানে পুলিশ বা সেনাবাহিনীর 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনারা তো হাজার হাজার লোক, আপনারা সবগুলোকে পাকড়াও করেন। তাহলে যদি একটা লাশ থাকে, একটা গুলি করে আমাদের সেই শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ, আর যদি একটা লাশ পড়ে, একটা গুলি পড়ে, তাহলে আমরা পাকিস্তানিদের ছেড়ে দিব না। একইভাবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেহেতু আমার সৈন্য শাসকের পাশ নিয়েছে, তাহলে তিনারা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, আমি এই সমস্ত আন্দোলনকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো
আপনাকে আইনি সমর্থন দিয়েছে, আপনার কোনো মামলা হবে না, মকদ্দমা হবে না, ইউ আর বি এক্সাম্পটেড। তাই এটা হাসিনা আক্তার এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছেন, আমি ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি এই কাজগুলো করেন আপনারা কিন্তু জেনোসাইডে পড়বেন, এবং আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু রেডি আছে, শুধুমাত্র বিচারক পরিবর্তন হবে। জামায়াতের নেতাদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এখনো কিন্তু বহাল আছে, আদালতে বহাল আছে, শুধু অপেক্ষা শেখ হাসিনা কালকে পদত্যাগ করবে না, পরশু করবে না, তরশু করবে। তো আমরা একটু অপেক্ষা করি। হাসিনা একটা ধন্যবাদ। অনেক